হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনা আজকে আমাদের হিস্ট্রি চ্যাপ্টার 8 এর আমরা আলোচনা করছি ওয়ান শর্ট ডিসকাশন, অর্থাৎ চ্যাপ্টার 8 ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার বাট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন এসে থাকে, কিভাবে আমরা প্রশ্নের অ্যান্সার লিখবো, এই চ্যাপ্টারের মধ্যে কী কী আমরা পাবো, কী ধরনের প্রিপারেশন আমরা নেব, সেটা সকল কিছু নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। এই চ্যাপ্টারের লাইন ভিত্তিক ডিসকাশন অলরেডি করে দিয়েছি, হাতে কলমে প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে, সব প্লেলিস্ট ভিজিট করলে পেয়ে যাবে। এখন ওয়ান শট ডিসকাশনটা দেখো, কেননা ওয়ান শট ডিসকাশনটা কিন্তু এই চ্যাপ্টারে ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। দেখো, এই যে চ্যাপ্টারটা আছে মুঘল সাম্রাজ্যের সংকট চ্যাপ্টারটা, ঠিক আছে। বেসিক্যালি আমরা এখানে কি দেখব না, ঔরঙ্গজেবের শাসনের কালে কি হয়েছিল না, সাম্রাজ্যটা অনেক বড় হয়েছিল এবং ঠিক আছে, এবং মনসব নিয়ে অভিজাতদের মধ্যে কিন্তু তখন দ্বন্দ্ব শুরু হয়ে যায়। সেই সময় মারাঠাদের মতো এক আঞ্চলিক শক্তির তখন উত্থান হয়। ঠিক আছে, এরা কি করেছিল না, মোগলদের যে অধিকার বা মোগলদের যে আধিপত্য যেটা ছিল সেটাকে এরা অস্বীকার করেছিল। ঠিক আছে, সেই জন্য কি হয়েছিল না, তখন আমি বললাম যে মারাঠাদের একটা আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল এবং সেই সময় যে শিখ ছিল, শিখদের সঙ্গে মুঘলদের সম্পর্ক কিন্তু যথেষ্ট খারাপ হয়ে গিয়েছিল। এখানে আমরা শিবাজির কথা পড়বো, খুব ইম্পর্টেন্ট শিবাজির কথা পড়বো। বেসিক্যালি দেখো, শিবাজি কিভাবে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের এসেই থাকে। ঠিক আছে, দেখো, স্বাধীন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠার জন্য শিবাজি দক্ষিণ ভারতের কি করেছিল না, মাওয়ালিদের নিয়ে একটা সুশিক্ষিত একটা সেনাবাহিনী গঠন করেছিল। ওকে, তারপর তিনি কি করেছিল না, বিজাপুর রাজ্যের তোরণা দুর্গ দখল করে এবং একের পর এক, যেমন ধরো পুরন্দর, সিংহল, রায়গড়, এগুলো কিন্তু তিনি কি করেছিল, এইসব জায়গাগুলো দখল করে বা এইসব দুর্গগুলো সে কিন্তু দখল করেছিল শিবাজি। ওকে, এবার বিজাপুরের যে সুলতান ছিল সেই তোমার শিবাজি, সেই শিবাজিকে দমন করার জন্য সেনাপতি, তখন তার নাম ছিল হচ্ছে আফজল খান, সে আফজল খানের নেতৃত্বে সেনাবাহিনী পাঠানো হয়। ওকে, এবার কিন্তু শিবাজি কি হয়েছিল, বাগনগের আঘাতে আফজল খান কিন্তু নিহত হয়েছিল। তাহলে আমরা কি জানতে পারলাম না, বিজাপুরের যে সুলতান ছিল সে শিবাজিকে মারার জন্য বা শিবাজিকে কন্ট্রোলে করার জন্য বা দমন করার জন্য কি করেছিল, আর তার সেনাপতি আফজল খানকে পাঠিয়েছিল। কিন্তু শিবাজির বাগনগ ভীষণ মানে বিখ্যাত একটা, এটা এখনও রাখা আছে কিন্তু ঠিক বিদেশে এক জায়গায় রাখা আছে। ওকে, তো যাই হোক, শিবাজি সেই বাগনগ আঘাতে কি হয়েছিল, আফজল খান তখন নিহত হয়েছিল। এবার শিবাজির ক্ষমতা বৃদ্ধিতে কি হয়েছিল, মুঘল সম্রাট ঔরঙ্গজেব তখন কিন্তু যথেষ্ট ভয়ার্ত হয়ে পড়েছিল। তিনি শিবাজিকে দমন করার জন্য দাক্ষিণাত্যের শাসনকর্তা যে ছিলেন শায়েস্তা খান, সেই শায়েস্তা খানকে পাঠান। কিন্তু শিবাজির মানে এতটাই পাওয়ারফুল তখন ছিল শিবাজি, তোমরা দেখেওছো অনেকে বা পড়েওছো শিবাজি সম্বন্ধে, অনেকে জানো, এতটাই পাওয়ারফুল ছিল যে শায়েস্তা খানের শিবিরে হানা দিয়ে শায়েস্তা খান কোনো মতে কি করেছিল, পালিয়ে গেছিল। মানে শিবাজি তখন শায়েস্তা খানের যে শিবির সেখানে হানা দিলে শায়েস্তা খান তখন পালিয়ে গেছিল এবং শায়েস্তা খানের পরাজয়ের পর ঔরঙ্গজেব জয়সিংহ আর দিলের খান, ওর নাম ছিল দিলের খানকেও পাঠিয়েছিল শিবাজিকে ইয়ে করার জন্য, মানে দখল করার জন্য বা কন্ট্রোলে করার জন্য আমরা বলতে পারি। তো সেখানে পাঠানো হয়। ঠিক আছে, এবার শিবাজি কি করেছিল না, শিবাজি শেষ পর্যন্ত জয়সিংহ আর দিলের খানের সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেছিলেন। ওকে, এটা আরও অনেক বড়, তো অত বড় তো আমি যাব না, আমি অনেকটা ছোট করে বলে দিলাম তোমাদের। লাস্ট পর্যন্ত কি হয়েছিল না, ওখানে তোমার পুরন্দরের সন্ধিতে জয়সিংহ আর দিলের খানের সঙ্গে শিবাজি স্বাক্ষর করেছিলেন। এই যে চ্যাপ্টার্সটা আছে, এখানে আমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়ে থাকবো, যেটা পাবো আমরা, সেটা হচ্ছে অষ্টপ্রধান সম্পর্কে, শিবাজির অষ্টপ্রধান সম্পর্কে লেখো, অনেক সময় আসে। তো অষ্টপ্রধান সম্পর্কে লেখার জন্য, ঠিক আছে, শিবাজির অষ্টপ্রধান সম্পর্কে লেখো। অষ্টপ্রধানটা কি না, আমরা জানবো সেটা হচ্ছে সাম্রাজ্যের সংগঠক হিসাবে শিবাজির কৃতিত্ব সেটা কি ছিল না, আমরা বলতে পারি যথেষ্ট ভালো ছিল বা যথেষ্ট সুকৌশল ছিল। ওকে, এবার শাসন ব্যবস্থা তাকে সহায়তা করার জন্য অষ্টপ্রধান নামে এক মন্ত্রিপরিষদ গঠন করেছিল।
ঠিক আছে। এই অষ্টপ্রধান বা যাকে আমরা অষ্টপ্রধান মানে কি 8জন মেইন মন্ত্রী, ঠিক আছে, শিবাজির গঠন করা, ঠিক আছে। এই 8জন যে মেইন মন্ত্রী বা অষ্টপ্রধান যে মন্ত্রী, সেটা কি করেছিল না প্রতিনিধিত্ব সবসময় করতো, বিভিন্ন দফতর নিয়ে সমন্বয় তারা তৈরি করেছিল, ঠিক আছে। এবার যেমন প্রধানমন্ত্রী ছিল, তিনি সমগ্র সাম্রাজ্যকে তত্ত্বাবধানে সামলাতো। অষ্টপ্রধান যে ছিল, 8জন যে প্রধানমন্ত্রী ছিল শিবাজি, তার মধ্যে যাকে বলা হয় প্রধানমন্ত্রী ছিল বা যাকে পেশোয়ার বলা হয়ে থাকে, তো সে কি করতো না, সে শাসন ব্যবস্থা নিজের তত্ত্বাবধানে রাখতো। রাজা যখন থাকতো না, তখন সে কি করতো না পুরো সাম্রাজ্যটা প্রতিনিধিত্ব করতো বা দেখভাল করতো, বিভিন্ন দপ্তর নিয়ে সে দেখাশোনা করতো, ঠিক আছে, বিভিন্ন দপ্তর সামলে রাখতো। এগুলো হচ্ছে তার কাজ ছিল। এছাড়া আমত্ত তিনি রেখেছিলেন। আমত্ত কাকে বলা হয়? আমত্তের কাজ কি ছিল? আমত্ত ছিল হচ্ছে রাজস্ব মন্ত্রীকে বলা হয়ে থাকে। তো রাজস্ব মন্ত্রী ছিল রাজ্যের যে ব্যয়ভার, সেই ব্যয়ের যে হিসাব নিকাশ, সেটা কি করতো, সেটা রক্ষণাবেক্ষণের কাজ করতে হচ্ছে অমাত্য বা আমত্ত, যাকে আমরা বলে থাকি। অমাত্যই সাধারণত বলা হয়ে থাকে, ওকে। এছাড়া কে ছিল না, এছাড়া সচিব ছিল। সচিবকে বা স্বর্ণাবীর যাকে বলা হয় বা সচিব, ওকে। সচিব কি করতো না সরকারি পত্রাদি যে প্রেরণের যে দায়ভার, সেই সরকারি যে পত্র ছিল, সেই পত্রাদি প্রেরণের দায়ভার ছিল কার না সচিবের হাতে ছিল বা সচিবের কাছে ছিল। এছাড়া মন্ত্রী ছিল। মন্ত্রী কি করছো, রাজার দৈনন্দিন যে কাজকর্ম, সেই কাজগুলো, তারপরে দরবারের বিবরণী, ঠিক আছে, সেগুলো সমস্ত কিছু সে কি করতো না লিখে লিখে হতো তো কাজ, সে লিপিবদ্ধ সে করতো, ওকে। এছাড়া কে ছিল না সেনাপতি ছিল, যাকে বলা হতো স্যার ই নৌবত। কি বলা হতো? স্যার ই নৌবত, ওকে। সে কি করতো, সেনাপতি কি করত না সামরিক বিভাগের যে ভার ছিল সে ভার বহন করত, ওকে। এছাড়া কে ছিল না ন্যায়াধীশ ছিল। ন্যায়াধীশ যেমন থাকে না বিচারপতি, সেটাই। সে ন্যায়াধীশ কি করতো, বিচার ব্যবস্থা সামলাতো বা বিচার দেখতো, ঠিক আছে। প্রধান বিচারপতিকে বলা হতো ন্যায়াধীশ, ঠিক আছে। এই এছাড়াও কি ছিল, পণ্ডিত ছিল, ঠিক আছে। পণ্ডিতরা কি করতো না ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজা অর্চনা সব কিছু দায়িত্ব পালন করতো, ঠিক আছে। যেমন যারা মানে হিন্দু যে রাজারা ছিল, তারা ভীষণ পণ্ডিতদের রেসপেক্ট করতো, ভীষণ তারা মানতো, ঠিক আছে। তো শিবাজি একজন হিন্দু ছিলেন, তো সেই পণ্ডিতদের তিনি কিন্তু মানে পুজো অর্চনা সব কিছু কিন্তু ভালো করে করতো। আমরা দেখেছি এটা, এর আগেও কিন্তু আমরা অনেক পেয়েছি, যারা মারাঠা ছিল, ঠিক আছে, তারপরে যারা হিন্দু রাজা ছিল, তারা কিন্তু এগুলো করতো, ওকে। তো যাই হোক, এই যে ন্যায়াধীশ, পণ্ডিতরা যে মানে কাজকর্ম করছো, এরা ছাড়াও সকল মন্ত্রীকে নিজ নিজ দপ্তরের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে সামরিক দায়িত্বও কিন্তু পালন করতে হতো, ঠিক আছে। মানে পণ্ডিত যারা ছিল, পণ্ডিতরা শুধু পূজা অর্চনার কাজে থাকতো, আর ন্যায়াধীশ শুধু বিচার ব্যবস্থা করতো। বাকি যারা সব ছিল, প্রত্যেকের আলাদা আলাদা ডিপার্টমেন্ট ছিল, তারা কিন্তু সেটাকে মেনটেন করে চলতো। এটা কিন্তু আমরা এই চ্যাপ্টার্সে পাবো। এবার একটু আমি তোমাদেরকে বলবো হচ্ছে এই চ্যাপ্টার্সে আমরা কি পাবো। আরেকটা প্রশ্ন আমরা পাই, যেমন মুঘল যখন আমরা পড়বো, এই চ্যাপ্টার্সেই আছে। তো মুঘলদের বিরুদ্ধে শিখরা কিভাবে নিজেদের সংগঠিত করেছিল, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের পরীক্ষায় এসে থাকে। এবার এই কথাটা ডিসকাশন করার আগে আমি একটু শিবাজির যে লাইফ বা শিবাজির জীবন, সেটার প্রথম জীবন যেটা বলা হয়, সেটার সম্বন্ধে একটু তোমাদের বলবো। দেখো, আমরা জানি যে ইতিহাসের একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে কি মারাঠা জাতি, ঠিক আছে। মারাঠা জাতি কিন্তু রাজনৈতিক ইতিহাসে, মধ্যযুগীয় ভারতে রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। এবার খ্রিস্টীয় সপ্তদশ শতক তখন ছিল, সেই সপ্তদশ শতকে শিবাজির নেতৃত্বে মারাঠারা মুঘল শাসনের বিরুদ্ধে কিন্তু জোটবদ্ধ হয়েছিল, ওকে। এই যে মারাঠারা ছিল, সেই মারাঠাদের যে একজন মানে শক্তিশালী নেতা আমি বলতে পারি, বা একজন আমরা বলতে পারবো মারাঠা জাতির গর্ব, সে কে ছিল না শিবাজি ছিল। শিবাজির জন্মেছিল মানে কত সালে সেটা নিয়ে কিন্তু অনেকের অনেক মতবাদ আছে। কেউ বলে এত সাল, কেউ বলে আরেকটা, মানে সেটা নিয়ে একটা মতবাদ আছে। মোটামুটি একটা আন্দাজ মতো আমরা বলি যে 1627 খ্রিস্টাব্দে 6 এপ্রিল, ওকে, 6ই এপ্রিল শিবাজি জন্মগ্রহণ করেছিল, ওকে। সেটা এই যে কথাটা, এটা আমরা জানি কার কাছ থেকে না সরদেশাই নামে একজন ঐতিহাসিক, তার কাছ থেকে আমরা জানি। এবার যদুনাথ সরকারের মতে আবার আরেকটা,
ঠিক আছে, সে বলে বলে যে না 1627 খ্রিস্টাব্দে সে 10ই এপ্রিল, 6 না 10ই এপ্রিল জন্মগ্রহণ করে। তো যাই হোক, সেই নিয়ে অনেক জন্মসাল নিয়ে অনেক কথোপকথন আছে। ঠিক আছে, তো শিবাজির যে বাবা ছিল, সে বাবা কে ছিল না, তার নাম ছিল শাহজি ভোসলে। ওকে, শাহজি ভোসলে ছিলেন বিজাপুরের সুলতানের জাগিরদার। ওকে, শিবাজির মা কে ছিলেন? মা ছিলেন হচ্ছে জিজাবাই। তোমরা অনেকেই নাম শুনে থাকবে জিজাবাইয়ের। ওকে, তো জিজাবাই, শিবাজির প্রথম জীবন তার মা এবং অভিভাবক যে ছিল, অভিভাবক ছিল তার দাদাজি। ওকে, তার নাম ছিল কোন্ডদেব। ঠিক আছে, তার শিক্ষক ছিল, তার অভিভাবক ছিল দাদাজি কোন্ডদেব। সেই কোন্ডদেবের দ্বারা তিনি গভীরভাবে কিন্তু প্রেরিত হয়েছিল। ঠিক আছে, বাবার অভাবে শিবাজি কি করেছিল না, যখন কৈশোর লাইফ ছিল, ঠিক আছে, কৈশোর জীবনে তিনি, যেহেতু তখন বাবা তার অভাব বা বাবা ছিল না, তো তখন কি করেছিল, আত্মশক্তি নির্ভর হয়ে ওঠেন, অর্থাৎ তিনি ইন্ডিপেন্ডেন্ট, নিজের হাতেই কিন্তু নিজের সমস্ত শাসন তুলে নেন। ঠিক আছে, এবং অল্প বয়সে দায় দায়িত্ব পড়ে, বলে না, অল্প বয়সে দায়িত্ব তার কাঁধে এসে কিন্তু পড়েছিল। ঠিক আছে, শিবাজির সঙ্গে মুঘলদের যে বেসিক দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের কিছু কারণ ছিল। কারণ হিসেবে আমরা বলতে পারি যে শিবাজি বিজাপুরের সুলতানের অসুস্থতার সুযোগে বিজাপুরের বেশ কিছু অংশ দখল করেছিল। এবার বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার জন্য আফজল খানকে পাঠিয়েছিল, আমি বলেছি এর আগে, কিন্তু শিবাজি তাকে হত্যা করে এবং বাগনক দিয়ে, এবং শিবাজির ক্ষমতা বৃদ্ধি, ঔরঙ্গজেব যে ছিল তার পক্ষে এটা মেনে নেওয়া কিন্তু একদম অসম্ভব ছিল, যে অনেকটা পাওয়ারফুল হয়ে যাচ্ছিল, এবার দখল করে নিতে পারে মুঘল সাম্রাজ্য, একটা ভয় তার মধ্যে ছিল। ঠিক আছে, এবার শিবাজি দুবার মুঘলদের বন্দি নগরী যে ছিল বা বন্দর নগরী যেটা ছিল, সেই বন্দর নগরী সুরাটকে কিন্তু লুট করেছিল শিবাজি। ঠিক আছে, শিবাজিকে দমন করার জন্য ঔরঙ্গজেব শায়েস্তা খানকে পাঠান এবং কিন্তু শিবাজি তাকে কিন্তু পরাজিত করেন। ওকে, এবার 1665 খ্রিস্টাব্দে শিবাজি মুঘলদের সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন। পরে শিবাজি মুঘল দরবারে এলে তাকে কিন্তু বন্দি করা হয়। ওকে, ফলে আবার তার মানে তাদের মধ্যে কি হয় না, দ্বন্দ্ব শুরু হয়। প্রথমে কিন্তু সন্ধি করে, কিন্তু পরে কিন্তু তাকে আবার সেই বন্দি করে নেয়। এবার একটু আগে বলছিলাম তোমাদের, যেটা আমি, সেটা হচ্ছে আমরা প্রশ্ন পেয়ে থাকি যে মুঘলদের বিরুদ্ধে শিখরা কিভাবে নিজেদের সংগঠিত করেছিল। তো সেই উত্তরে আমরা কি বলতে পারি না, শিখ ধর্মের যে প্রবর্তক ছিলেন কে, নানক ছিলেন, গুরু নানক যাকে আমরা বলে থাকি। ঠিক আছে, শিখদের 10 জন গুরু ছিলেন। বিভিন্ন কারণের মানে আমরা বলতে পারি বিভিন্ন কারণের কথা বলা হলেও, ঠিক আছে, মূলত রাজনৈতিক কারণে মুঘলদের সঙ্গে তাদের সংঘাত শুরু হয়। শিখরা মুঘলদের বিরুদ্ধে নিজেদের সংগঠিত করেছিল বেসিক্যালি রাজনৈতিক কারণের জন্য। ওকে, এই যে সংগঠন হয়েছিল তার পিছনে তার কিছু রিজন ছিল আমরা বলতে পারি। প্রথম দিকে শিখ গুরুদের সঙ্গে মুঘল সম্রাটদের সম্পর্কটা যথেষ্ট সুসম্পর্ক, আমরা বলতে পারি খুব ভালো একটা সম্পর্ক ছিল। কিন্তু যখন সম্রাট জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু যে ছিলেন অর্জুন দেবকে প্রাণদণ্ড দিল, তখন কিন্তু কি হয়ে গেল, মুঘলদের সঙ্গে শিখদের কি হয় না, একটা তিক্ত, কারণ গুরুকে তারা সবসময় একটা মাথার উপর রাখা হয়। ঠিক আছে, তাকে যখন প্রাণদণ্ড দেওয়া হয় তখন শিখদের মধ্যে একটা তিক্ততার সৃষ্টি হয়। এবার গুরু অর্জুনের পর ষষ্ঠ গুরু হন কে, তার পুত্র হরগোবিন্দ। ঠিক আছে, তিনি একসঙ্গে দুটি তলোয়ার নিতেন। হরগোবিন্দের কথা তোমরা শুনেছো, তিনি দুটি তলোয়ার সবসময় ব্যবহার করতেন। তিনি বোঝাতে চাইছেন যে শুধু ধর্মের ক্ষেত্রে নয়, রাজনৈতিক ক্ষেত্রেও শিখ গুরুর ক্ষমতা আছে। ফলে এক স্বাধীন শক্তি হিসাবে শিখদের উত্থান মুঘল সম্রাটের পক্ষে মেনে নেওয়া কিন্তু সম্ভবপর হয়নি। নবম শিখ গুরু কে ছিল না, আমরা বলতে পারি যে তেগ বাহাদুর নবম শিখ গুরু ছিল। তেগ বাহাদুর মুঘলদের বিরুদ্ধে বিরোধিতা করলে তখন কি হয় না, সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে তাকে বন্দি করা হয় এবং মেরে ফেলা হয় বা হত্যা করা হয়। ফলে শিখদের মধ্যে প্রবল একটা ক্ষোভের সৃষ্টি হয়। প্রথমে তারা অর্জুন দেবকে মেরে ফেলে, প্রাণদণ্ড দেয় শিখ গুরুকে জাহাঙ্গীর। এরপরে আবার কি হয়েছিল না, তোমার শিখ গুরু যে তেগ বাহাদুর, সেই তেগ বাহাদুর যখন বিরোধিতা করে, ঔরঙ্গজেব তখন তাকে বন্দি করে এবং হত্যা করে। তো তার ফলে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে,
এবার দশম গুরু কে ছিল গোবিন্দ সিং। গুরু গোবিন্দর কথা শুনেছ তোমরা অনেকে। দশম গুরু গোবিন্দ সিংহের নেতৃত্বে শিখরা মুঘলদের বিরুদ্ধে সংগঠিত হয় এবং খালসা নামে এক সংগঠন তারা গড়ে তোলে। সময়টা আই থিঙ্ক ওটা 1699 ছিল, তোমরা একটু মিলিয়ে নিও। তো যাই হোক 1699 খালসা হবে, হ্যাঁ 1699, ঠিক আছে। তো যাই হোক 1699 খালসা নামে একটা সংগঠন গড়ে তোলে, ঠিক আছে। খালসার প্রধান কাজটা কি ছিল না, শিখদের নিরাপদে রাখাটাই খালসার কাজ ছিল। ওকে, গুরু গোবিন্দ সিংহ শিখদের পালনীয় কিছু কর্তব্য সেটা বলে দেন। তার নির্দেশ অনুসারে সামরিক, তিনি কি বলেছিলেন না, সামরিক প্রশিক্ষণ শিখদের দৈনন্দিন জীবনের অঙ্গ হবে, অর্থাৎ সামরিক প্রশিক্ষণ নিতে হবে, ঠিক আছে। শিখদের 5টি জিনিস সবসময় কাছে রাখতে হবে। কি কি, খুব ভালো করে শোনো, এটা আসে পরীক্ষায়। ওকে, কেশ, কড়া, কচ্ছ, কঙ্ঘা আর কৃপান। কেশ, কঙ্ঘা, কচ্ছ, কড়া, কৃপান, এই পঞ্চ ক, এগুলোকে প্রথম অক্ষর হচ্ছে ক দিয়ে, ঠিক আছে, একই জিনিস। ওকে, এগুলোকে সঙ্গে রাখতে হবে, ঠিক আছে। এবার খালসাপন্থী শিখদের পদবি ছিল কি না, সিংহ রাখা হয়, ঠিক আছে। শিখদের সংগঠিত আন্দোলনের ফলে উত্তর পশ্চিম সীমান্তে মুঘলদের নিয়ন্ত্রণ অনেক কি হয়েছিল, কম হয়ে পড়েছিল আমরা বলতে পারি। তো এই যে 5টা তোমাদের বললাম, কেশ, কঙ্ঘা, কচ্ছ, কড়া, কৃপান, এটা মনে রাখবে। ওকে, তাহলে এখান থেকে খুব শর্টে আমরা কি বুঝলাম, যে শিখদের সঙ্গে মুঘলদের সংঘাতের যে কারণ ছিল সেটা মূলত রাজনৈতিক কারণ ছিল। গুরু অর্জুনের পর ষষ্ঠ শিখ গুরু হন কি, তার পুত্র হরগোবিন্দ, তিনি একসঙ্গে দুটো তলোয়ার ধরতেন। এতে তিনি বোঝাতে চাইতেন যে শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়, রাজনৈতিক ক্ষেত্রেও শিখ গুরুর ক্ষমতা আছে। এবার স্বাধীন শক্তি হিসাবে শিখদের উত্থান মুঘল সম্রাটের, যে মুঘল সরকার, তার পক্ষে বা মুঘল সম্রাটের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। নবম শিখ গুরু তেগ বাহাদুর ঔরঙ্গজেবের কি হয়েছিল না, ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি এবং মুঘল শাসকের বিরোধিতা করেছিল, বা মুঘল শাসনের বিরোধিতা করেছিল ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি। কেন, শিখদের ধর্ম আলাদা, তাদের ধর্ম আলাদা, তো ধর্মীয় নীতি এবং মুঘল শাসনের বিরোধিতা করেছিল, তার ফলে তেগ বাহাদুরকে কিন্তু হত্যা করা হয়েছিল। তো সেই জন্য একটা সংঘাত সৃষ্টি হয়েছিল। এছাড়াও জাহাঙ্গীরের কথাও আমরা জানি, যে সম্রাট যে জাহাঙ্গীর ছিলেন, তিনি কি করেছিলেন না, অর্জুন দেবকে প্রাণদণ্ড দিয়েছিলেন, তার ফলে অলরেডি একটা তিক্ততা ছিল। তো এতগুলো ঘটনা ঘটার পরে তার শিখদের সঙ্গে মুঘলদের বেসিক্যালি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, বা যাকে বলা হয় সংঘাতের সৃষ্টি হয়েছিল। এবার পঞ্চম যে ক, খুব আসে পরীক্ষা, তোমাদের ডিসকাশন করে দিলাম অলরেডি। শিখদের পঞ্চম ক বলতে কি বোঝো, প্রতিটা আলাদা আলাদা মানে আছে, প্রত্যেকে আলাদা আলাদা করে ভালো করে পড়ে নেবে। যেমন আমি একটু বলে দিচ্ছি, যেটা পঞ্চম যে ক আছে তার মধ্যে কি পড়ছে, কেশ হয়, কেশ মানে হচ্ছে চুল। কঙ্ঘা হয়, কঙ্ঘা মানে হচ্ছে চিরুনি। কড়া হয়, কড়া মানে হচ্ছে বালা। কচ্ছ, কচ্ছ মানে হচ্ছে ছোট যে পায়জামা বলে না, সেই খাটো পায়জামাকে বলা হয় হচ্ছে কচ্ছ। আর কৃপান, কৃপান মানে হচ্ছে তরবারি, ঠিক আছে। এই 5টা জিনিস যেটা শিখরা সবসময় বহন করতো। প্রশ্নটা এভাবে অনেক সময় আসে, শিখদের পঞ্চ ক বলতে কি বোঝো, অবশ্যই ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এছাড়া আমরা এখান থেকে কি জানতে পারি, খালসা সম্পর্কে জানলাম। খালসা অলরেডি বলে দিয়েছি তোমাদের, আর ডিসকাশন করলাম না। বিজাপুর আর গোলকন্দা জয়ের ফলে মুঘলদের দেখো একটা সুবিধা হয়েছিল, ঠিক আছে। কি সুবিধা হয়েছিল, বিজাপুর আর গোলকন্দা জয়ের পর দাক্ষিণাত্যের বিশাল যে সাম্রাজ্য, সেটা মুঘল সাম্রাজ্যের অন্তর্গত হয়েছিল। আর বিজাপুর আর গোলকন্দার যে খুব ভালো জমি ছিল, অর্থাৎ উর্বর জমিগুলো, সেই জমি ঔরঙ্গজেব খাস জমি হিসাবে কিন্তু রাখতেন, যেটা আমরা কি পড়েছি না, খালিসা পড়ি। ওকে, খাস জমি হিসাবে রাখতেন। এই জমির থেকে যে আয় হতো তা সরকারি রাজকোষেই কিন্তু আসতো। ওকে, এবার জাটদের সঙ্গে মুঘলদের সংঘাত খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। জাটদের সঙ্গে মুঘলদের সম্রাট বেসিক্যালি হয়েছিল কেন, দেখো জাটরা ছিল, এখানে আমরা পড়বো জাটরা কি ছিল না, জাটরা ছিল হচ্ছে দিল্লি আগ্রা অঞ্চলের অধিবাসী কৃষিজীবী একটা গোষ্ঠী ছিল তারা, ঠিক আছে। জাটরা মুঘল সম্রাটদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ বেসিক্যালি ঘোষণা করেছিল। ওকে, এই যে বিদ্রোহটা ছিল তার পিছনে রিজনটা কি ছিল, জাটদের কাছ থেকে অধিকার মানে প্রচণ্ড, যেটা বলা হয় প্রচণ্ড হারে রাজস্ব আদায় করার জন্য সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলে তাদের সঙ্গে সংঘাত হয়।
ওকে। এবার ঔরঙ্গজেবের আমলে অনেক মন্দির তখন ঔরঙ্গজেব কিন্তু ভেঙে ফেলেছিল, ঠিক আছে, মসজিদ তৈরি করেছিল, তখন সেই জন্য জাটদের সঙ্গে সংঘাত হয়েছিল। ওকে। ঔরঙ্গজেবের আমলে তিলপতের যে জাট, সেই তিলপতের জাট জমিদার গোখলা, ওকে, গোখলার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। কি বললাম? ঔরঙ্গজেবের আমলে তিলপতের জাট জমিদার গোখলার নেতৃত্বে, গোখলা, ওকে, বা গোকলাও বলা হয়, গোখলার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ কিন্তু ঘোষণা করেছিল। ওকে। এছাড়াও তো এইগুলো পড়বে, এই প্রশ্নগুলো বেসিক্যালি এসে থাকে। এছাড়া একটা প্রশ্ন আমরা পেয়ে থাকি যে শাহজাহানের সময় মনসবদারি আর জাগিরদারি ব্যবস্থায় কী কী সমস্যা দেখা দিয়েছিল। দেখো আমি একটু শর্টে বলে দিচ্ছি কী কী সমস্যা বেসিক্যালি দেখা দিয়েছিল। দেখো, মনসবদারের পদমর্যাদা অনুযায়ী বেতন দিতে মানে পারতো না। বেসিক্যালি মনসবদাররা যে পদে কাজ করতো সেই অনুসারে কিন্তু তাদের বেতন পেত না ঠিক মতো। ওকে। কৃষক বিদ্রোহের ফলে রাজস্ব আদায়ের সমস্যা ছিল। দেখো, মুঘল প্রশাসনিক ব্যবস্থার অন্যতম ভিত্তি কে ছিল? মনসবদারি আর জাগিরদারি ব্যবস্থা। তো এই ব্যবস্থার সংকট ছিল শাহজাহানের আমলের একটা অন্যতম ঘটনা আমরা বলতে পারি। ওকে। আর এর যে কারণগুলো ছিল, সেই লক্ষণীয় যে সংকটগুলো ছিল, ঠিক আছে, এই ব্যবস্থা, সেগুলোই কি কি না, কৃষক বিদ্রোহের ফলে রাজস্ব আদায়ে একটা সমস্যা ছিল, ঠিক আছে, মনসবদাররা প্রয়োজনীয় বেতন না পাওয়ার ফলে কি করেছিল, ঘোড়সাওয়ারের দেখাশোনা ঠিকমতো তারা করতো না, তার কারণ তারা বেতন পেত না, সেই জন্য। ওকে। মনসবদারের পদমর্যাদা অনুযায়ী তারা বেতন পেত না, ঠিক আছে। তাছাড়া সবচেয়ে বড় আমরা বলতে পারি মনসবদারদের মধ্যে কি ছিল, দুর্নীতি, মনসবদারি এবং জাগিরদারি ব্যবস্থার যে পতনকে, সেটাকে কিন্তু ডেকে এনেছিল। তাহলে মনসবদারদের মধ্যে কন্টিনিউ যে দুর্নীতি এবং মনসবদারি, যে দুর্নীতি দেখা দিয়েছিল এবং জাগিরদারির মধ্যে যে দুর্নীতি দেখা দিয়েছিল, সেটাই কিন্তু এর পতনের কারণ হিসাবে আমরা দেখতে পারি, ঠিক আছে, বা পতনকে ত্বরান্বিত করেছিল। তাহলে শাহজাহানের সময় মনসবদারি জাগিরদারি ব্যবস্থা কী কী সমস্যা, সেটা কিন্তু আমরা জেনে নিলাম। এই চ্যাপ্টারে প্রচুর 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 ছোটো ছোটো প্রশ্ন আসে, এগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। যেমন কবিরের দুই পংক্তির যে তোমার কবিতা ছিল, সেটাকে কি বলা হতো, দোহা বলা হতো। তারপরে শিবাজি আফজল খানকে হত্যা করেছিল কি অস্ত্র দিয়ে, বাঘনক দিয়ে হত্যা করেছিল, ঠিক আছে। তারপরে পুরন্দরের চুক্তি অনুযায়ী শিবাজি মুঘলদের কটা দুর্গ ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, 23টা দুর্গও কিন্তু তিনি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। শিবাজির 8জন মন্ত্রীকে কি বলা হতো, অষ্টপ্রধান বলা হতো, ঠিক আছে, এই ধরনের। তারপরে শিবাজি মাওয়াল অঞ্চল থেকে যে সেনা নিয়োগ করেছিলেন তাদের কি বলা হতো, মাওয়ালি বলা হতো। ওকে। মারাঠা রাজ্যের স্থায়ী সৈনিকদের কি বলা হতো, বর্গী বলা হতো, খুব আসে পরীক্ষায়, ঠিক আছে। তারপরে শিখ গুরুর নাম কি ছিল, অর্জুন দেব ছিল। 1699 খ্রিস্টাব্দে কোন গুরু খালসা তৈরি করেছিলেন, গোবিন্দ সিংহ খালসা তৈরি করেছিলেন, ঠিক আছে। তারপরে গোবিন্দ সিংহের মৃত্যুর পর তার শিষ্য, কোন শিষ্য তোমার মুঘলদের সাথে লড়াই করেছিল, যে বান্দা বাহাদুর মুঘলদের সঙ্গে কিন্তু লড়াই করেছিল। তারপরে মথুরার কাছে যে নারনৌল অঞ্চল ছিল, নারনৌল অঞ্চলের তোমার যে কৃষক মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সেই কৃষক দলের নাম কি ছিল, ঠিক আছে, সাতনামি নামে এক কৃষক দল ছিল। এ ধরনের প্রশ্ন আসে। তো যাই হোক, এই চ্যাপ্টারটা পড়ো, বড় প্রশ্ন প্রচুর আছে এই চ্যাপ্টারে, আমি লিখিয়ে দিয়েছি, আরও লিখিয়ে দেবো। চ্যাপ্টারটা ভালো করে পড়ো, বুঝতে অসুবিধা হলে ডেফিনেটলি আমাকে কমেন্টস করবে। কেমন লাগলো ভিডিও অবশ্যই বলো, ভিডিওটা লাইক শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।